আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য কেমিস্ট্রি সপ্তম অধ্যায় যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আসছি। দেখো এখানে এই অধ্যায়ের মাধ্যমে তোমরা কি সম্পূর্ণ বেসিক সিকিউ, এমসিকিউ সবই তোমরা শিখতে পারবা। আর এখান থেকে আসলে তোমরা কি পরীক্ষা অবশ্যই কমন পাবা, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। তো এখানে রাসায়নিক বিক্রিয়াকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে দুই প্রকার। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, ঠিক আছে? এটা দুই প্রকার। একটা হলো কি একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, আর একটা হলো উভয়মুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি? যে বিক্রিয়ক গুলো শুধুমাত্র উৎপাদের দিকে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, বিক্রিয়ক উৎপাদের দিকে ধাবিত হয়, তাদের বলে একমুখী বিক্রিয়া। সাধারণত খোলা পাত্রে এই বিক্রিয়া ঘটে। কি পাত্রে? খোলা পাত্রে একমুখী বিক্রিয়া ঘটে। আর উভয়মুখী বিক্রিয়া কি? যেটা বিক্রিয়ক গুলো উৎপাদে পরিণত হয়, উৎপাদ গুলো আবার বিক্রিয়কের দিকে ধাবিত হয়। বুঝছো? বিক্রিয়ক গুলো যেমন উৎপাদের দিকে ধাবিত হয়, উৎপাদ গুলো আবার বিক্রিয়কের দিকে ধাবিত হয়। এগুলোকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া। সাধারণত বদ্ধ পাত্রে এই ঘটনা ঘটে। বদ্ধ পাত্রে এই উভয়মুখী বিক্রিয়া ঘটে। তো এরপরে আসো, আমাদের তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া আবার দুই প্রকার। তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া আবার দুই প্রকার। কি কি? তাপ উৎপাদী এবং তাপহারী। তাপ উৎপাদী এবং তাপহারী। ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে বলা তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন এখানে এখানে কিন্তু ডেল এস কিন্তু থাকবে নেগেটিভ, এটা মনে রাখো। অথবা তাপটাকে তাপ বিক্রিয়া উৎপাদের সাথে প্লাস দিয়ে রাখা হয়। তাপকে উৎপাদের সাথে প্লাস দিয়ে রাখা হয়, প্লাস দিয়ে, অথবা বিক্রিয়কের থেকে মাইনাস দিয়ে, বিক্রিয়কের থেকে মাইনাস দ্বারা রাখা হয়, ঠিক আছে? মাইনাস দ্বারা বা দিয়ে রাখা হয়, রাখা হয় রাখা হয়। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আবার ডেল এস কিন্তু আমার পজিটিভ, মনে রাখো যে, হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এস নেগেটিভ, তাপহারী বিক্রিয়া ডেল এস আমার কিন্তু পজিটিভ। এখানে তাপকে উৎপাদের সাথে মাইনাস দিয়ে রাখা হয়, বুঝছো? আর এখানে বিক্রিয়কের সাথে থেকে আবার প্লাস দিয়ে রাখা হয়, বুঝছো? বিক্রিয়কের সাথে। আচ্ছা, এরপর আসো ইলেকট্রন স্থানান্তরের ভিত্তির উপর ভিত্তি করে। ইলেকট্রন স্থানান্তরের ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া আবার এখানে দুই ভাগে ভাগ করতে, বুঝছো? সেটা হলো কি কি? দেখো, জারণ বিজারণ, যেটাকে বলা রেডক্স, REDOX, রেডক্স মানে জারণ বিজারণ, জারণ বিজারণ, ঠিক আছে? আর এখানে নন রেডক্স, নন রেডক্স মানে কি? এখানে তোমার জারণ বিজারণ নয়, ঠিক আছে? জারণ বিজারণ নয়, ঠিক আছে? তো রেডক্সটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। রেডক্সটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো সংযোজন, দুই নাম্বার হলো বিয়োজন, তিন নাম্বার হলো প্রতিস্থাপন, এবং চার নাম্বার হলো আমার দহন। এই চার ভাগে ভাগ করা হয়েছে, বুঝছো? আর নন রেডক্সটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অধঃক্ষেপণ এবং প্রশমন। অধঃক্ষেপণ আর প্রশমন। এখন কথা হলো এগুলো তুমি কেমনে চিনবা? দেখো, এগুলো চেনার উপায় আমি বলতেছি, যে তোমার পরীক্ষা এগুলো থাকবে, হ্যাঁ। গ নাম্বারের প্রশ্ন এখান থেকে একটা থাকে যে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া দেখাও। তো সেখানে আমার এখানে সংযোজন বিক্রিয়া থাকতে পারে, বিয়োজন থাকতে পারে, প্রতিস্থাপন থাকতে পারে, দহনও থাকতে পারে। তো এখানে সংযোজন বিক্রিয়া কি? বিক্রিয়কের সাথে কিছু যোগ দিয়ে রাখাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন এখানে PCl3 এর সাথে আমরা যদি এখানে ক্লোরিন নেই, তখন এখানে কি হবে? Cl2, ক্লোরিন গ্যাস আকারে থাকে, তো Cl2, এখানে PCl5 হবে, ঠিক আছে? তো এই যে দুইটা জিনিস মিললে একটা জিনিস তৈরি হওয়া, এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। অর্থাৎ একাধিক বিক্রিয়া বিক্রিয়া করে যখন একটা
উৎপাদে পরিণত হয় তখন সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এটাকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয় অনেক ক্ষেত্রে। আচ্ছা, এবার বিয়োজন বিক্রিয়া কি? বিয়োজন বিক্রিয়া হলো একটা বিক্রিয়ক ভেঙে একাধিক বিক্রিয়ক তৈরি হওয়া, অর্থাৎ এটা জাস্ট ঘুরাই দাও তাহলে বিয়োজন বিক্রিয়া হতে হবে, বুঝছো? CCl3 প্লাস Cl2, তাহলে কি সংযোজন বিক্রিয়া হলো দুইটা জিনিস মিলে একটা জিনিস তৈরি হওয়া, আর বিয়োজন কি একটা জিনিস ভেঙে দুইটা জিনিস তৈরি হওয়া বা একাধিক জিনিস তৈরি হওয়া, সেটাকে বলা বিয়োজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া হলো একজনে অন্যজনের কি জায়গা দখল করা আর কি, এটা তাকে সরিয়ে দেওয়া। একজনে অন্যজনের জায়গা দখল করে তাকে সরিয়ে দেওয়া, নিজে ওই জায়গা দখল করাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এই জিঙ্ক দিয়ে কি করছে, কপারকে সরাই দেবে, ঠিক আছে? কপার দুর্বল প্রকৃতির, যার কারণে এখানে দুর্বলে সরাই দিয়া জিঙ্ক কি করবে, এই যে সালফারের সাথে বন্ধন গঠন করবে, বুঝছো? হ্যাঁ, এইখানে বিক্রিয়ার মধ্যে আবার রাজনীতি আছে। এখানে জিঙ্কের পাওয়ার বেশি, যার কারণে কপারকে সরাইয়া নিজে ওই জায়গা দখল করবে এবং কপারকে আলাদা করে রাখবে। তো এইখানে কে কারে সরাইবে, সেই ক্ষেত্রে তোমরা এখানে একটা ছন্দ লিখে নিতে পারো যে এখানে যে সক্রিয়তা যত বেশি হবে, হ্যাঁ, আর এখানে সক্রিয়তা যত কমবে তারা সরাই দেবে। আর যদি কম সক্রিয় হয়, ধরো এখানে ধরো হাইড্রোজেন যদি হয়, হাইড্রোজেন মনে করো কম সক্রিয়, ও কিন্তু ওই যে হাইড্রোজেন কিন্তু কপারকে সরাইতে পারবে না। হ্যাঁ, বা এখানে তোমার অন্য কোনো মৌল থাকতে পারে, মনে করো নিকেল থাকতে পারে দুর্বল, যা ওরা সরাইতে পারবে না। তো যাই হোক, এখানে আমাদের যে এইটা সেটা যদি ধাতু সক্রিয়তা যদি তোমরা জানিয়ে নাও, এটা ইন্টারেও কাজে লাগবে। ধাতু সক্রিয়তার ক্ষেত্রে তোমরা একটা ছন্দ মনে রাখবা, কি ছন্দ? কে না কে মগা এলো, হ্যাঁ, জেনো হিরে, ঠিক আছে? সোনা পাবে হাই, সোনা পাবে হাই, তারপর কোথাকার হাজি হাজি পিটাবে আমায়, কোথাকার হাজি হাজি পিটাবে আমায়। হ্যাঁ, তো আমি এই যে গেলে কি পিটাবে আমায়। প্রথম কে বলতে কি বোঝায়? পটাশিয়াম, ঠিক আছে? না বলতে সোডিয়াম, পরে কি বলতে ক্যালসিয়াম, মগা বলতে Mg মগা, হ্যাঁ। আচ্ছা, এবার এলো বলতে এল অ্যালুমিনিয়াম, জেনে বলতে জেটেন জিঙ্ক, ঠিক আছে? হিরে বলতে এপি মানে আয়রন, সোনা বলতে Sm টিন, পাবে বলতে পিবি লেড, হাই বলতে হাইড্রোজেন, কোথাকার বলতে Cu, হাজি বলতে Hg, হ্যাঁ, হাজি বলতে Ag, পিডে বলতে হলে পিটি, ঠিক আছে? তারপরে আমায় বলতে AU মানে গোল্ড, ঠিক আছে? তাহলে দেখো উপর থেকে নিচের দিকে যত যাবা সক্রিয়তা তত হ্রাস পায়, সক্রিয়তা হ্রাস, সক্রিয়তা হ্রাস, ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে আমাদের জিঙ্ক ছিল না, জিঙ্ক কিন্তু উপরে ছিল, জিঙ্ক দিয়ে এই যে হাইড্রোজেন সরাই দিয়েছিল, এই যে জিঙ্ক দিয়ে হাইড্রোজেন কপারকে সরাই দিয়েছে নাকি, জিঙ্ক দিয়ে কপার কিন্তু দেখো দুর্বল, এই যে নিচে আছে না, জিঙ্ক কপার নিচে, ঠিক আছে? কপার নিচে আছে, যার কারণে এখানে ও কম শক্তিশালী বা সক্রিয়তা কম, যার কারণে সরাইতে পারছে। হাইড্রোজেন যদি থাকে এখানে, তাহলে হাইড্রোজেন কিন্তু কপারকে সরাইতে পারবে, বুঝছো? কিন্তু যদি কপারে দিয়ে এখানে কপার দিয়ে যদি এখানে তোমার মনে করো এখানে সিলভার দেয়, এইচজি বা এডি দেয়, তখন কিন্তু সে সরাইতে পারবে না। তো যাই হোক, এই ছিল আমাদের এইখানে মোটামুটি যে ধাতু সক্রিয়তার ধারণা। তো আমরা দহন বিক্রিয়া যাই। দহন মানে কি? দহন মানে বুঝাই যে গরম গরম নাকি, গরম মানে কি এখানে আগুন, হ্যাঁ, আর আগুন জ্বালাইতে আমার কি লাগে? আগুন জ্বালাইতে অক্সিজেন লাগে, তার মানে কোনো কিছু অক্সিজেনের সাথে বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন কি হবে এখানে? ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, ম্যাগনেসিয়াম দুই দুই, অক্সিজেন দুই দুই, দুই কাটাকাটি, এখানে লাগে না, কারণ সমতার জন্য অক্সিজেন যদি দুই দেয়, যে দুইটা অনুরূপে থাকে এই জন্য। তো এই দুই সমতার জন্য আমরা পিছনে কি করবো, দুই নেবো, তাই দুই নিয়ে ম্যাগনেসিয়াম দুইটা, এই যে দুইটা, ঠিক আছে? তো এই সবগুলা বিক্রিয়ারই আমি তোমাদের কি দেখাবো, যে এই যে দারণ বিকিরণ যে ঘটে, সেই দারণ অর্ধবিক্রিয়া বিকিরণ অর্ধবিক্রিয়া সবই আমি দেখাবো তোমাদের। একটু ধৈর্য ধৈর্য রাখো শুধু, হ্যাঁ, আর একটু খেয়াল রাখো, যেটা না বুঝো সেটা তোমরা বলবা যে এটা বুঝি নেই। তো অধঃক্ষেপণ কি? অধঃক্ষেপণ হইলো, দেখো অধঃক্ষেপণ হইলো তরল তরল বিক্রিয়া করবে, কি? তরল প্লাস তরল, কেমনে চিনবা? এই যে একুয়া সলিউশন, একিউ, এখানে কি থাকবে? একিউ, একুয়া সলিউশন বিক্রিয়া করে এখানে কঠিন একটা পদার্থ পাবে, কি পদার্থ? কঠিন পদার্থ, যেটা আমরা চিনবো কিভাবে? হেজ দেওয়া অথবা এরকম নিচে তীর চিহ্ন দেওয়া, এইরকম দিয়ে চিনবো। তরল তরল বিক্রিয়া করে পাবে, তরল পাওয়ার কথা, কিন্তু এখানে পাইবে কঠিনও পাইবে প্লাস একটা তরলও পাইবে, বুঝছো? তরল পাবে, তাহলে আমরা চিনবো কিভাবে যে অধঃক্ষেপণ? তরল তরল, থাকার কথা তরল, কিন্তু পাইছে কি সলিড পদার্থ, তাহলে এটা অধঃক্ষেপণ বিক্রিয়া, বুঝছো? এভাবে দেখে চিনতে পারবে, না চিনলে কিন্তু ভাইয়া তোমরা লিখতে পারবে না, বুঝছো? ভালো করে শিখে এখানে নাও, শিখে নাও এখান থেকে। তো এরপর আসো আবার গ্যাস, গ্যাস বিক্রিয়া করে, গ্যাস মানে জি, তো এইখানে মনে করো একটা গ্যাস হাইড্রোজেন এবং নাইট্রোজেন বিক্রিয়া করলো, ধরো গ্যাস গ্যাস বিক্রিয়া করে এখানে কি পাইবে? গ্যাস পাওয়ার কথা, কিন্তু এইখানে পাইবে কঠিন পদার্থ, এখানে কি পাইবে? কঠিন পদার্থ পাইবে, এইখানে থাকতে পারে এটা, এটা শিশু থাকতে পারে, গ্যাস গ্যাস বিক্রিয়া করে এখানে গ্যাস পাইছে, প্লাস মনে করে এখানে কঠিন পদার্থ, সলিড পদার্থ, ঠিক আছে? সলিড থেকে এর দ্বারা প্রকাশ করা হয় সলিড পদার্থ।
অথবা এরকম নিচে তীর চিহ্ন দেওয়া হয়, ওদিকে কিন্তু অদক্ষেপ চিহ্ন, ঠিক আছে, অদক্ষেপ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তোমরা এইভাবে চিনবা যে কি গ্যাস গ্যাস অথবা তরল বিক্রিয়া করে যখন একটা কঠিন পদার্থ পাইবে তখন সেই বিক্রিয়াটার নাম কি অদক্ষেপণ বিক্রিয়া। এবার আসো প্রশমন বিক্রিয়া কিভাবে চিনবা ভাইয়া, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে কি হয়, লবণ পানি উৎপন্ন করে। অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ প্লাস পানি, লবণ প্লাস পানি। বুঝছো, এটা চিনতে হবে যে প্রশমন বিক্রিয়া এইভাবে যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে কিনা। যদি অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে তাহলে আমরা বলবো কি এটা প্রশমন বিক্রিয়া। এখন ভাই প্রশ্ন হলো তোমরা অ্যাসিড চেনো কিনা ক্ষার চেনো কিনা, তো সহজে শিখো যে অ্যাসিড কিংবা কি আছে কোনো মৌলের সাথে যে হাইড্রোজেন থাকে, কি থাকে হাইড্রোজেন থাকে, অর্থাৎ H+ আয়ন দ্রবণে তৈরি করতে পারবে। আর ক্ষার কামড়ে কিংবা কোনো মৌলের সাথে যদি OH- আয়ন থাকে, OH থাকে, সোজা কথা OH থাকে, তাহলে এটা দলীয় দ্রবণে যাইয়া OH- আয়ন তৈরি করতে পারবে। তো এই জন্য এরা হলো ক্ষার। যেমন আমি তো উদাহরণ তোমাকে আমি বললাম H3PO4, H3PO4 এই যৌগের মধ্যে কিন্তু হাইড্রোজেন আছে না, এটা কিন্তু আমার অ্যাসিড। প্লাস এখানে তুমি বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, তাহলে এখানে কি হাইড্রোক্সাইড আছে না, এটা কিন্তু আমার ক্ষার। বিক্রিয়া করে কি হবে, এই পজিটিভ নেবে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তাহলে এই পজিটিভ নেবে কারে ভাইয়া, এই নেগেটিভ রে, তাহলে H আর OH মিলে কি হবে, পানি তৈরি হবে, H2O, সোজা কথা। H আর OH এখানে যা আমল হয়ে থাক, আমরা কি লিখবো, পানি লিখবো। আর এখানে প্লাস এই নেবে মাইনাস দেবে, তাহলে ক্যালসিয়াম নেবে ফসফেটে CaPO4 দেবো। বুঝছো ভাইয়া, এখন আমাদের যোজনী সমতা না করলে কিন্তু আমার সঠিক সংকেত লেখা হইবে না। তখন সঠিক সংকেত লিখতে হলে আমরা এই যে পজিটিভ আছে না, পজিটিভ নেগেটিভ, পজিটিভ যোজনী পাবে নেগেটিভ, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা 20, তাহলে আর যোজনী আমরা কিভাবে বের করবো, প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, 10টা, তৃতীয় কক্ষে 18টা, চতুর্থ কক্ষে থাকে 2টা, এজন্য যোজনী 2, এই 2 পাইবে কেটা ভাইয়া, এই 2 পাইবে হলো ফসফেট, এজন্য ব্র্যাকেট দিয়ে আমরা দেবো। সরি এখানে তাই দেওয়া হয়েছে, এখানে 2 আইবে। হ্যাঁ, তো ফসফেটের যোজনী কত ভাইয়া, ফসফেট কিন্তু একটা যৌগমূলক যার সংকেত কি PO4, PO4 3 উপরে, ঠিক আছে। তো যেহেতু আর যোজনীর উপরে PO4 3 আমরা যোজনী কত এখানে 3, তাহলে Ca3OH2, সরি এখানে না, এখানে না, এই যে এটা পড়বে এখানে, এখানে। হ্যাঁ, তাহলে এখানে ফসফেটের যোজনী পেলো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজনী পেলো ফসফেট, গেল। আর পানির সংকেত তো H2O। এখন তোমরা এটা সমতা করতে পারো, ক্যালসিয়াম 3টা, ক্যালসিয়াম 3টা জন্য এখানে তুমি 3 দাও, তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল দেখো, হাইড্রোজেনের কত, এখানে অক্সিজেন 2টা, 3 × 6, অক্সিজেন 6টা, আর এখানে অক্সিজেন কটা, তাহলে 10টা। অক্সিজেন কত, এখানে 4 × 8, আর এখানে একটা 2 দিয়ে দাও, তাহলে 10টা হয়ে গেল। হাইড্রোজেন কয়টা দেখো, হাইড্রোজেন এখানে 2, আবার এই পিছনে 3 আছে, 3 দুগুণ কত 6, 6, আর এখানে কত হাইড্রোজেন 3টা, 9টা। হাইড্রোজেন 9টা হয় কিনা দেখি এখানে, আচ্ছা হাইড্রোজেন অক্সিজেন ঢাকা আবার খেয়াল করি, হাইড্রোজেন এখানে 3টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, 5টা না, আচ্ছা 3টা, এখানে 2টা, 5টা, 3 দুগুণ 6, 6 আছে 9, আচ্ছা 9, তাহলে এখানে হাইড্রোজেন তো 9 তো হইতেছে না, তাহলে এখানে আচ্ছা যাই হোক এখানে যোজনীটা একটু হয়তো বা সমস্যা আছে, আমি একটু আবার চেষ্টা করি দেখি। তাহলে আশা করি তোমরা অ্যাসিড ক্ষার বিক্রিয়া টেনসো এবং অ্যাসিড ক্ষার বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয় সেটা তোমরা পারবা। এখন ওই যে আমি রেডক্স বিক্রিয়া চাই, তাহলে আমি যেটা আবার রাখি, দেখি এখানে কি ছিল, H3PO4 প্লাস এখানে ছিল কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এখানে কি হবে আমার, তাহলে প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ মাইনাস, প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ মাইনাস, এই প্লাস নেবে এই মাইনাস দেবে, তাহলে এই আর OH মিলে কি হবে এখানে পানি, H2O গেল পানি, আবার এই প্লাস নেবে এই মাইনাস দেবে, তাহলে কি হবে CaPO4, Ca এখানে কি হবে PO4, ক্যালসিয়ামের যোজনী 2, 2 পাবে ফসফেট, ফসফেটের যোজনী কত, ফসফেটের যোজনী আমার 3, 3 পাইবে হলো এইটা ক্যালসিয়াম। তো এখন ক্যালসিয়াম যদি আমার 3টা, আমরা অক্সিজেন হাইড্রোজেন পড়া সমতা করবো, ক্যালসিয়াম কয়টা 3টা, এই 3 আছে না, তো আমরা এখানে কি করবো, একটা 3 নেই, এখানে একটা 3 নিলাম, ক্যালসিয়াম 3টা হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন অক্সিজেন বাইরে গেছে, কিন্তু অক্সিজেন কয়টা 2টা, 2 × 3, 3 × 6টা, হাইড্রোজেন 2টা, 2 × 3 6টা। এখন আমরা হাইড্রোজেন যদি সমতা করতে চাই, যেহেতু আমার এখানে দেখো এই হাইড্রোজেন কিন্তু বিজোড় আছে না, এই হাইড্রোজেন কিন্তু আমার বিজোড়, তাহলে এর পিছনে কি করতে হবে, অবশ্যই কোনো একটা সংখ্যা আমরা গুণ করে জোর করি, তাহলে এখানে যদি আমরা জোর সংখ্যা আনি তাহলে তো মানে জোর হয়ে গেল, 3 দুগুণ 6, আবার এই হাইড্রোজেন 6, 12টা হয়ে গেল না, তাহলে আমরা 2 এর কত গুণ করলে 12 হয়, 6 গুণ করলে 12 হয়। এখন দেখি অক্সিজেন কটা হয়ে গেছে, অক্সিজেন কত হয় 4 দুগুণ 8, আর এখানে অক্সিজেন 2 আর 3, এই যে পিছনে 3, 3 দুগুণ 6, 8 আছে 14টা, ঠিক আছে। অক্সিজেন কত এখানে 4 দুগুণ 8, আর এই যে অক্সিজেন 6, 14টা। বুঝছো ভাইয়া, দেখো আবার বলতেছি, দেখো এখানে প্রথমে পজিটিভ নিল নেগেটিভ রে, এইচ আর OH মিলে কি হয় পানি উৎপন্ন হয়ে গেল, এখানে ক্যালসিয়াম নিল পজিটিভ নিবে এই নেগেটিভ রে, CaPO4, ফসফেটের জন্য পাইলো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের জন্য 2 পাইলো ফসফেট। তো এখন প্রথমে আমরা সমতা করব কি, অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে অন্য মৌলের, যেমন ক্যালসিয়াম 3, আমি এখানে 3 দিলাম, তাহলে ক্যালসিয়াম গেল, এখন ফসফরাস তো একটা, ফসফরাস তার সমতার কিছু নাই, তাহলে এখন বাকি রাখলে হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে যেহেতু এখানে হাইড্রোজেন বিজোড়, যে বিজোড় আগে তারে করবো, যেমন এখানে আমার কিন্তু 2 ছিল না, আমি কিন্তু এর আগের বার কিন্তু দেখছো যে সমস্যা পড়ছিলাম,
তো এখানে হাইড্রোজেন যদি হিসাব করি, এখানে কত, এখানে 2, এখানে 3 দুগুণ 6, হাইড্রোজেন 6টা, আর এইখানে হাইড্রোজেন 3টা, 9টা বিজোড়। আর এইখানে তো আমার কিন্তু আর কোথাও কিন্তু হাইড্রোজেন নাই, তাহলে এখানে জোড় বানাই দেবে না, বিজোড়ে জোড় বানানো কঠিন, এই জন্য তুমি এই বিজোড় সংখ্যা 3 এর লাগে আগে 2 গুণ দাও, 3 দুগুণ 6 হয়ে গেল, আর এইখানে কত 6, 12টা, 2 এর লগে 6 গুণ গেলে 12। এখন দেখো অক্সিজেন 6টা, আর অক্সিজেন কত, 4 দুগুণ 8, ঠিক আছে। এই যে এই 2 কিন্তু আরো, এই 2 কিন্তু আরো, তাহলে অক্সিজেন কত, এখানে 4 দুগুণ 8টা, আর এইখানে এইখানে গেল 6টা, 8 + 6 14। আবার বলতেছি দেখো, এখানে অক্সিজেন কত, 4 দুগুণ 8টা, আর এখানে কত, এখানে 2 গুণ 3, 3 দুগুণ 6, 8 + 6 14, এখানে 4 দুগুণ 8, আর এখানে 6 14, বুঝছো। ফসফরাস 2টা, এই যে 2 আনলে ফসফরাস কিন্তু আমার 2টা হয়ে গেল, বুঝছো। তাহলে এইভাবে তোমরা সমতা করবা। যাক, তো এবারে আমরা কি করব, এই যে এগুলার কি দেখাবো, জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া দেখাবো। তোমাদের পরীক্ষা প্রশ্ন কিন্তু এই যে এইখান থেকে থাকছে, সংযোজন তো বলবে তো না, বলবে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দেখাও, অথবা বলবে কি এরা জারণ বিজারণ যৌগপদ ঘটে সেটা দেখাও, আমি সেটা দেখাইতেছি। তো আমি এখানে সংযোজন বিক্রিয়া দিতে পারে, আমরা বিয়োজন বিক্রিয়া দিতে পারে, প্রতিস্থাপন দিতে পারে, দহন দিতে পারে, এই চারটা যে কোনো একটা দিবে। আর তোমরা এগুলো মুখস্থ করে নিও যে আমার জারণ বিজারণ বা রেডিয়াল বিষয় অন্তর্গত কি কি, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এবার আসে আমরা এগুলো করি, PCl3 প্লাস এখানে Cl2, এখানে কি হবে PCl5। দেখো ভাইয়া খুব সহজ, একলা থাকলে, একলা কোনো পরমাণু থাকলে বা অণু থাকলে 0, তার জারণ মান 0। আমরা জানি যোগের প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ মাইনাস, প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ কি মাইনাস। তো দেখো এই যে পজিটিভ যোজনী কার কাছে, নেগেটিভের কাছে দিলাম, এই নেগেটিভ যোজনী কার কাছে, পজিটিভ কাছে কিছু নেই মানে কত 1, এই পজিটিভের যোজনী কার কাছে থাকবে, নেগেটিভের কাছে +5, এই নেগেটিভ যোজনী কার কাছে, পজিটিভ কাছে, 3 মানে কত 1। তো এখানে দেখো +3 থেকে +5 কখন হয়, +3 মানে কি আমার 2টা ছাড়া, ঠিক আছে, +3 মানে কি 2টা ছাড়া, +5 মানে কি 5টা ছাড়া। তাহলে প্রথমে ছিল 2টা ছাড়া, একটু পর আইসা দেখলাম এখানে কটা, 5টা ছাড়া, তার মানে কি সে আরো 2টা ছাড়ছে। তাহলে সাউন্ড মানে কি ভাইয়া, সাউন্ড মানে জারণ, এটা মনে রাখবা। তোমরা এখানে এটা সাউন্ড লিখবা না, আমি তোমাদের বোঝার সুবিধাতে সাউন্ড লিখলাম। সাউন্ড মানে কি, এখানে আমরা জারণ বিক্রিয়া, কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া, বুঝছো। তাহলে জারণ বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ ঘটে, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ ঘটে বা ত্যাগ করে তাকে বলে জারণ বিক্রিয়া। আর বিজারণ কি, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, যে বিক্রিয়া বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তো এবার আসো আমাদের ক্লোরিন, এটার সাথে যদি মিলা তাহলে এটা তো হইবে না, আমরা এখানে 0 থেকে, যে 0 থেকে এখানে -1, এটার সাথে মিলাও। তাহলে এখানে ক্লোরিন ছিল 0, এখানে -1 কখন হয়, প্রথমে নিউট্রাল, 0 মানে নিউট্রাল মনে করবা, -1 মানে কি সে ঋণী, ঋণী কখন হয় মানুষ, যখন কারো থেকে আনে, হ্যাঁ, আনা বা গ্রহণ করা, গ্রহণ করলে কি হয় সেটা হয় বিজারণ। তাই গ্রহণ বা বিজারণ, এটা তোমরা পরীক্ষা লিখবা না, গ্রহণ মানে বিজারণ, আমি লিখে দিলাম এখানে, হ্যাঁ, গ্রহণ মানে কি এখানে বিজারণ, তার মানে সারণ মানে জারণ, আর গ্রহণ মানে বিজারণ, এটা মনে রেখে নিও, ঠিক আছে। তাহলে এখন আসো জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া আমি দেখাই। জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। তো জারণ বিক্রিয়া করা থেকে ভাই এই যে দেখো PCl5, তো এখানে আমরা দেখছিলাম কি P5 প্লাস, P3 প্লাস নাকি, P3 প্লাস 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে, এখানে P5 প্লাস তৈরি হয়েছে নাকি, P5 প্লাস। তো এখন P3 প্লাস না দিয়ে ভাই আমরা যদি যৌগটা লিখি, দেখো PCl3, সেইখানে কিন্তু ফসফরাস যোজনী 3, ফসফরাস যোজনী কত 3, তাহলে আমরা এটা লেখার দরকার আছে, লিখবা না পরীক্ষার সময়, আমি এখন তোমাদের বোঝার সুবিধাতে আনলাম। তো এবার সে PCl5 না, P5 না দিয়ে আমরা যদি PCl5 লিখি, সেইখানে তো আমার ফসফরাস যোজনী 5, তাহলে আমরা এটা লিখবো, আমরা পরীক্ষার সময় এটা লিখবো না, তোমরা যদি লিখেও নাও এটা কাটিয়ে দেবা, ঠিক আছে। তো এবার আসো ক্লোরিন, যেহেতু ফসফরাস কয়টা 2টা থাকছে, তাহলে ক্লোরিন কি করবে, 2টা গ্রহণ করবে। তো এখানে ক্লোরিন গ্রহণ করতে আমরা জানি একটা ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17 না, প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, 10টা, তৃতীয় কক্ষে থাকে কয়টা, 7টা, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তো আমরা জানি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ মানে প্লাস, গ্রহণ মানে কি প্লাস, একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, সে Cl মাইনাস আয়ন তৈরি করবে। কিন্তু কথা হইলো এই যে PCl3 তখনই 2টা ইলেকট্রন ছাড়বে যখন দেখবে 2টা ইলেকট্রন নেওয়ার জন্য 2টা ক্লোরিন উপস্থিত আছে, অর্থাৎ এখানে 2 দেবা, কিন্তু এখানে তো আমাদের যেহেতু বিক্রিয়কে নাই, এজন্য আমরা 2টা এখানে না দিয়ে 2 মোল ক্লোরিন না দিয়ে আমরা 1 অণু ক্লোরিন গ্যাস দিই, কারণ অণু ক্লোরিন গুলা প্রকৃতিতে গ্যাস আকারে থাকে, ঠিক আছে, মোল আকারে থাকবে না, এজন্য আমরা এখানে 2 দেবো, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এখানে আমরা একটা 2Cl মাইনাস দেবো, যেহেতু এখানে 2 আনছি, এখানে 2টা ক্লোরাইড আয়ন তৈরি করবে। তো আমরা ক্লোরাইড আয়ন না লিখে আমরা কি করবো, এই যে যৌগটা যদি লিখি তাহলে কোনো সমস্যা আছে, এইখানে তো আমার ক্লোরিনের যোজনী কত 1, ক্লোরিনের যোজনী কত, এই যে -1, বুঝছো। তাহলে আমরা এগুলা লিখবা না পরীক্ষার সময়। তাহলে আমি এখন কি করবো, এইটা কাটাকাটি করবো, এইটা না লিখে আমরা কি লিখবো, এই যে যৌগটা লিখবো PCl3 প্লাস Cl2 থাকে নিচে নাকি।
তারপর এখানে এটা না লিখে আমরা এটা যোগ করবো না, তাহলে যোগ করলে দুইটা PCl5 হবে। তো আমরা এখানে কি দুইটা PCl5 আছে না, তাহলে আমরা দুইটা লিখবো না, আমরা একটাই লিখবো, PCl5 লিখবো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সম্পূর্ণ বিক্রিয়া বা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। এটাকে বলা হয় জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। বুঝতে ভাইয়া? তোমরা কি করবা, তোমরা পরীক্ষাতে এই যে এগুলো দেওয়ার দরকার নাই, তোমাদের বোঝার সুবিধা আমি এগুলো আনছি, এগুলো দেবে না, এটা ঠিক আছে, এই যে আইন দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তোমরা এই যে এটা দাও, তাহলে কি এই যে কাটাকাটি দিয়ে দেখো আরো ভালো দেখায় না? আচ্ছা, এবারে আসো, এগুলো আমাদের সংযোজন বিক্রিয়া, যদি বিয়োজন বিক্রিয়া দেয় তো আমরা বিয়োজন বিক্রিয়া একটু ঘুরাই দিই। তো এখানে PCl5, আমি একটু নিচে নামাই লিখি, PCl5 থেকে কি হবে, এখানে PCl3 প্লাস এখানে কি হবে, Cl2 হবে। ঠিক আছে, তো একলা আছে পরমাণু 0, তো আমরা জানি যোগের প্রথম অংশ প্লাস, দ্বিতীয় অংশ মাইনাস, প্রথম অংশ প্লাস, দ্বিতীয় অংশ মাইনাস, প্লাসের জন্য মাইনাসের কাছে, মাইনাসের জন্য প্লাসের কাছে। ঠিক আছে, তো এখানে অর্ধ নেওয়ার কাছে মানে +5, আবার অর্ধ নেওয়ার কাছে কত, কিছু নেই মানে 1, এর যদি নেওয়ার কাছে কত 3, এর যদি নেওয়ার কাছে কিছু নেই মানে 1। ঠিক আছে, +5 থেকে +3 কখন হয় সেটা দেখবো। আর Cl-1 থেকে এই Cl-1 না, বরং এই যে 0 তে আসবে। ঠিক আছে, তো এখন দান অর্ধ বিক্রিয়া, দান করা ঠিক সেটা দেখে বুঝতে হইবে। দেখো, তাহলে এখানে P5 প্লাস মানে কি 5টা ছাড়া। ঠিক আছে, আর P3 প্লাস মানে কি 3টা ছাড়া, তার মানে কি আগে ছিল 5টা ছাড়া, একটু পরে দেখা গেল 3টা ছাড়া, তার মানে কি সে আরো 2টা গ্রহণ করছে। হ্যাঁ, তাহলে গ্রহণ বা এটাকে আমরা বলবো বিজারণ, গ্রহণ বা বিজারণ বিক্রিয়া, বিজারণ। ঠিক আছে, আর দেখো এটা দেখো যে Cl-আয়ন, Cl-আয়ন কখন হয়, যখন সে কারো কাছ থেকে একটা আনে তখন সেটি নিয়ে যায় নাকি, আবার সেটি কিন্তু নিউট্রাল আছে, 0 মানে নিউট্রাল, মানে নিউট্রাল মানে কি সে যখন সেই ঋণ পরিশোধ করবে তখন তো সে নিউট্রাল হইবে, তার কাছে কেউ পাইবে না, সে নিরপেক্ষ থাকবে। তাহলে যেহেতু সে পরিশোধ করার পর নিরপেক্ষ হইবে, তাহলে সে ছাড়ছে অবশ্যই, সে যে একটা আনছিল সে একটা আবার চারে দিয়ে দিছে, তার মানে সারণ মানে কি জারণ, সারণ মানে কি এটা আমার জারণ। ঠিক আছে, এটাকে আমরা বলবো কি জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। বুঝছো? তো এখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া দুটো দেখাইছে, জারণ বিক্রিয়া করাইছে কিটা, এই যে Cl-, এখানে আমরা এগুলো চেঞ্জ করে দেবে, আমি এই জন্য চেঞ্জ করে দিলাম। জারণ বিক্রিয়া কি করাবে, Cl-আয়ন, Cl-আয়ন কি করবে, সে একটা ইলেকট্রন সাইডে কি হবে, এখানে Cl তৈরি হবে। কি করবে, এখানে আমরা জানি ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl, আবার ওই যে মৌলই তৈরি হবে। তো এখন কথা হলো আমার এখানে তো দেখো যদি তাকাও ভালোভাবে, এখানে কিন্তু ক্লোরিন কিন্তু দুইটা, আমার কাছে ক্লোরিন কিন্তু হয়ে গেছে একটা, তাহলে আমার যদি ক্লোরিন গ্যাস তৈরি করতে হয় তাহলে আমাকে দুইটা ক্লোরিন লাগবে, এখানে দুইটা ক্লোরিন, একটা ক্লোরাইড আয়ন একটা ছাড়তে পারে, তো দুইটা ক্লোরাইড আয়ন অবশ্যই দুইটা থাকবে। তো আমরা দুইটা ক্লোরাইড আয়ন না লেখা আমরা কি লিখবো, এই যে এইখানে কিন্তু অর্ধজনী কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা এখানে PCl5 এটা লিখবো। ঠিক আছে, আমরা আয়ন লিখবো না। তো এরপরে আসো পয়েন্ট, আবার বিজারণ বিক্রিয়া কি করা হইবে, এই যে দেখো এই যে Cl-আয়ন, হ্যাঁ, তো এইখানে Cl-আয়ন, সরি এটা জানো না, বিজারণ করাইছে এটা P, এই যে P5 প্লাস, হ্যাঁ, তাহলে P5 প্লাস আয়ন সে বিজারণ করাইছে, সে কি করতে, সে বিজারণ মানে গ্রহণ, দুটো ইলেকট্রন গ্রহণ করে একবার P3 প্লাস তৈরি করছে। তো আমরা এই আয়নগুলো না দিয়ে আমরা কি দেবো, এই যোগ করে দেবো PCl5। ঠিক আছে, কারণ এইখানে ফসফরাসের দুর্নি কত 5, এই যে 5 প্লাস যেটা P3 প্লাস না দিয়ে আমরা কি দেবো, যে PCl3, কারণ এইখানে ফসফরাসের দুর্নি কত হইবে, তখন 3 ইউজ হইবে, তাহলে আমার এটা লেখা দরকার আছে নাই, তোমরা এগুলো লিখবা না, তোমাদের বোঝার সুবিধাতে আনছি। এটা এটা কাটাকাটি, তাহলে আমার কি হয় দেখো PCl5 প্লাস PCl5, আমরা কি দুইটা PCl5 লিখবো না, এইখানে যদি হয়তো আমার বিক্রিয়াকে PCl5 একটা আছে, না এখানে PCl5 একটাই লিখবো। ঠিক আছে, তো এখানে এটা এটা কাটাকাটি গেল, তারপর এখানে কি লিখবো, Cl2, আমার সিরিয়ালে কি আছে আগে PCl3 আগে আছে, আমরা আগে PCl3 দেবো, প্লাস এখানে Cl2 দেবো। তোমরা যেগুলো মুছে ফেলাও তাহলে দেখো এখন কি থাকে, তাহলেই তো তোমরা আরো ক্লিয়ার করতে পারবে। এই দেখো, তো বাম পাশে কি থাকে, PCl5 প্লাস PCl5, PCl5, এটা কাটাকাটি PCl3 প্লাস Cl2। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের যুগপৎ বিক্রিয়া। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের এমসিকিউ জন্য খুব গুরুত্বপূর্ণ, এই যে জারণ বিক্রিয়া দিয়ে ঘটাইবে, দেখো এই যে জারণ বিক্রিয়া কি ঘটাইছে, এই যে এখানে ক্লোরাইড আয়ন, তাহলে এখানে এটা কিন্তু বিজারক, জারণ বিক্রিয়া দিয়ে ঘটাবে সেই কিন্তু বিজারক, তাহলে ক্লোরাইড আয়ন কিন্তু এখানে বিজারক, যেহেতু ক্লোরাইড আয়ন ঘটাইছে, বুঝছো, ক্লোরাইড আয়ন থেকে তো এটা বিজারক করছে, তাহলে ক্লোরাইড আয়ন কিন্তু বিজারক, ক্লোরাইড আয়ন কি বিজারক, বিজারক। আবার এখানে দেখো বিজারণ বিক্রিয়া দিয়ে ঘটাবে সে হইলো আবার জারক, তাহলে P5 প্লাস আয়ন, এটা কিন্তু আমার এখানে, এটা কিন্তু আমার এখানে জারক, আয়ন কি আমার জারক। বুঝছো? আচ্ছা, সামনের গুলো আমি বলে দেব মানে। তো এবার আসো বিয়োজন গেল, আমার প্রতিস্থাপন বিক্রিয়া দেখি। সংযোজন বিয়োজন গেল, হ্যাঁ, এখন প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া আমরা এগুলো দেখবো।
জিঙ্ক প্লাস কপার সালফেট প্লাস CuSO4, তাহলে কি হবে এখানে Z10SO4 প্লাস এখানে কপার। তাহলে একলা থাকলে কি জিরো, একলা থাকলে কি জিরো, তাহলে তোমরা কি একলা থাকো না, ঠিক আছে, একলা থাকলে কিন্তু বাগে ধরবে। এরপরে খেয়াল করো, যোগের প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ মাইনাস, প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ মাইনাস। তো আমরা জানি সালফেট কি একটা যৌগমূলক, সালফেট কি ভাইয়া, সালফেট কিন্তু একটা যৌগমূলক, যার দান মান কত, যার যোগ জিনিস SO4 2 মাইনাস, সঙ্গে কি SO4 উপরে 2 মাইনাস, এই যেগুলো কিন্তু লাগবে সব জায়গায় যৌগমূলক গুলা। তো এই যোজনী কিন্তু এখানে দেওয়া নাই, তাহলে তার মানে কি এর যদি 2 ইউজ হয়েছিল, এর যদি 2 ইউজ হয়েছে, এটা কাটাকাটি করে সমান করে ফেলাইছে, বুঝছো? তাহলে এখন কিন্তু সেই 2 কিন্তু আনতে হবে, এখানে এই 2 আনো, এখানে এই 2 আনো। আবার একই ক্ষেত্রে সালফেটে 2 দেয় নাই, তার মানে কি এর 2 যদি দিতে হয়, তাহলে জিঙ্কের যদি এখানে 2 ইউজ হয়েছে, সেটা কাটতে সমান করতে, বুঝছো? তাহলে এইখানে দাও +2, এখানে দাও -2। এখন আসে যে জিঙ্ক 0 থেকে জিঙ্ক কি হয়ে গেছে 2 প্লাস আয়ন, আর এখানে সালফেট 2 মাইনাস, সালফেট 2 মাইনাস, তাহলে সালফেট কি এখানে দর্শক আয়ন, Cu2 প্লাস থেকে এখানে Cu0 হয়েছে, বুঝছো? তাহলে সালফেট আয়ন কিন্তু আমার এখানে কোনো ভূমিকা রাখে নাই, এজন্য সালফেটকে বলা হয় কি দর্শক আয়ন, আমি এখানে লিখে দিলাম নোট করে, সালফেট আয়ন কি হয় এখানে দর্শক আয়ন, দর্শক আয়ন, ঠিক আছে। তারপর আসে জানো এই যে দেখো এখানে জিঙ্ক 0 প্লাস থেকে জিঙ্ক 2 প্লাস কখন হয়, যখন সে দুটো ছাড়বে, ছাড়লেই তো প্যাটার্ন হয় নাকি, ছাড় মানে কি যেটা আমার জারণ বিক্রিয়া, কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া, বুঝছো? এই জারণ বিক্রিয়া যে ঘটাইছে, কি ঘটাইছে, জিঙ্ক ঘটাইছে, তাহলে জিঙ্ক কি আমার বিজারক, জারণ বিক্রিয়া যে ঘটাবে সে কি বিজারক, উল্টা কিন্তু নাম, ঠিক আছে। জারণ বিক্রিয়া যে ঘটাইবে সে হলো বিজারক, আবার বিজারণ বিক্রিয়া যে ঘটাইবে এই যে এইটা, হ্যাঁ, বিজারণ বিক্রিয়া যে ঘটাইবে সে হলো আমার কিন্তু জারক, তাহলে এখানে আমার কিন্তু Cu2 প্লাস আয়ন কিন্তু আমার এখানে কি জারক, বিজারণ বিক্রিয়া যে ঘটাইছে আর কি। তো আমরা এই আয়ন না দিয়ে আমরা কিন্তু যৌগটাও লিখতে কোনো সমস্যা নাই, CuSO4, CuSO4 কিন্তু আমরা এখানে জারক, বুঝতে পারছো ভাইয়া? তো আমরা আসলে এটা জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দেখাই দিলে, তাহলে এই জারণ, তাহলে Cu2 প্লাস আয়ন থেকে Cu0 হচ্ছে কখন, আগে 2 প্লাস মানে কি আগে দুইটা ছাড়া ছিল, এবার সে আবার নিউট্রাল কখন নেবে, যখন সে সেই দুইটা পাইবে তখন তো সে নিরপেক্ষ হবে, পাওয়া বা গ্রহণ করা মানে বিজারণ বিক্রিয়া, কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তো জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দেখাই। তো এখানে জিঙ্ক কি করবে, জিঙ্ক ওই যে বললাম দুটি ইলেকট্রন ছাড়ছে, না ছাড়া তো Z2 প্লাস হইতে পারে না, জিঙ্ক মাইনাস দুটি ইলেকট্রন কি হবে এখানে Z10 2 প্লাস, তো আমরা Z10 2 প্লাস না দিয়ে আমরা এই যৌগটা লিখলে কোনো সমস্যা আছে, আমরা যৌগটা লিখবো Z10SO4। আবার আসে Cu2 প্লাস আয়ন থেকে কি হয়েছে, Cu0 হয়েছে, Cu2 প্লাস আয়ন মানে আগে দুইটা ছাড়া ছিল, সে আবার সেই দুইটা গ্রহণ করবে, গুণ মানে প্লাস, কি হবে এখানে Cu তৈরি হইবে, আমরা এই আয়ন না দিয়ে আমরা কি দেবো, এই যৌগটা দেবো CuSO4, বুঝছো? এখন এই যে এটা কাটো, তাহলে এই যে আয়নগুলো এখন তুমি কাটিয়ে দাও, হ্যাঁ, বোঝার সুবিধা যেহেতু আনছি আমি আয়নগুলো বাদ দিয়ে দেই, এখন দেখো আমার কি কি থাকে, তাহলে আমার এখানে থাকে কি জিঙ্ক প্লাস CuSO4, এখানে কি থাকে জিঙ্ক সালফেট প্লাস কপার Z10SO4 প্লাস কপার, তাহলে এই হলো আমার দাহন বিজন যুগপৎ বিক্রিয়া বা সম্পূর্ণ বিক্রিয়া। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার সে পরেরটা করি, পরেরটা একটু কঠিন করে দেই যেন তোমাদের বুঝতে কষ্ট হয় নাকি, সবগুলা সহজভাবে বুঝে লইবে, কিছু তো কষ্ট করে বুঝাইতে হবে। এটা আসলে কঠিন, আসলে কঠিন দিলে সেটা কিভাবে তুমি করবে দেখো সেটা আমি দেখাই। ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন, কি করবে, অক্সিজেন তো গ্যাস, তাহলে কি হবে ভাই এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হইবে, এই যে অক্সিজেন আছে মানে কি দহন বিক্রিয়া, আবার এখানে দুটো মিলে একটা জিনিস তৈরি হইবে, সেটা কি, সেটা কিন্তু সংযোজন বিক্রিয়া, বুঝছো? খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, দুটো জিনিস মিলে একটা জিনিস তৈরি হয় কি আমার সংযোজন বিক্রিয়া। আবার খেয়াল করো, এটা কিন্তু অক্সিজেন কিন্তু এটা বিক্রিয়াটা কিন্তু আবার দহন বিক্রিয়াও, আবার এটা কিন্তু একজনের কি, এটা আমার একজনের সংশ্লেষণ বিক্রিয়া, কারণ এটা শুধুমাত্র একই ধরনের মৌল দ্বারা মানে এখানে কোনো যৌগ ঠোকর নাই, কিন্তু একই ধরনের মৌল বা একই ধরনের পরমাণু দ্বারা যে সংযোজন বিক্রিয়াটা হয় সেটাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া, বুঝছো? তাই এটা কিন্তু তিন ধরনের বিক্রিয়া, একই ক্ষেত্রে সংযোজন, আবার সংশ্লেষণ, আবার এটা কিন্তু দহন বিক্রিয়াও, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসো আমরা এটা কি করব, এই বিক্রিয়াটা আমরা দান বিতরণ, তাহলে এখানে কিন্তু আমার দহন বিক্রিয়া, কি বিক্রিয়া, দহন বিক্রিয়া, আমরা দান বিতরণ সেটা আমরা দেখাবো। প্রশ্ন আসতে পারে যে এই বিক্রিয়াটি কি করবে, অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের যে দান বিতরণ যুগপৎ ঘটে সেটা তুমি দেখাও, অথবা বিক্রিয়া দিয়ে দিতে পারে। তো যাই হোক, অ্যালুমিনিয়াম ধাতু এই জন্য এখানে 1 2 কিছু হইবে না, অক্সিজেন গ্যাস এই জন্য দ্বিপরমাণু এই জন্য 2 দিলাম, ঠিক আছে। এখন আমরা যদি সমতা করি, অ্যালুমিনিয়ামের যদি পাইবে অক্সিজেন, অক্সিজেন যদি পাইবে অ্যালুমিনিয়াম, তো আমরা জানি অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত 13, তো এই যদি মুখস্থ করার দরকার নাই, সহজে বের করবা। 13 মানে কত, 2 8 3, শেষ সংখ্যা কত 3টা, শেষ সংখ্যা কত হয় থাকতে হবে 8টা, না থাকতে হবে 0টা, এখন পাও, তাহলে কি করবো, 3টা সাইডে দেবে না 5টায় না 8টা পূরণ করবে, তো প্রত্যেক পরমাণু কি নিষ্ক্রিয়তা অর্জন করতে চায়, এই জন্য অর্ধের যেটা সহ সেটা 3টে ছাড়া সহ 5টা না চাইতে, এই জন্য অর্ধজনী হবে কত 3, এখানে 3 পাইবে অক্সিজেন, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, প্রথম কক্ষে 2টা দ্বিতীয় কক্ষে 6টা থাকে,
দ্বিতীয় কক্ষপথ পূর্ণ করতে গেলে লাগবে একটা লাগবে, এই জন্য কি ও কারো কাছ থেকে দুইটা আনবে, বুঝছো, দুইটা আইনে আটটা করবে, এই জন্য যোজনী কত হইবে, যোজনী হইবে 2। ঠিক আছে, তো যোজনী সমতা শেষ। এখন ভাইয়া বিক্রিয়ার সমতা করতে হবে, বিক্রিয়ার সমতা না করতে পারলে কিন্তু এখানে তুমি মিলাইতে পারবে না। তো এখানে খেয়াল করি, যেহেতু এখানে অক্সিজেন জোর, এখানে আবার অক্সিজেন বিজোড়, তাহলে আমরা কি করবো, 2 আর 3 এর লসাগু করবো 6। 2 লয়ে কত গুণ করলে 6 হয়, 3 গুণ করলে, 3 লয়ে কত গুণ করলে 6 হয়, 2 গুণ করলে। অ্যালুমিনিয়াম কত হয়ে গেছে, এখন অ্যালুমিনিয়াম 4 হয়ে গেছে না, এখানে 4 দেওয়া শেষ। তো এখন আসলে সংযোজন বিয়োজন আমি একটু দেখাই, একলা আছে 0, একলা আছে 0, তাহলে অ্যালুমিনিয়ামের তো প্রথম অংশ প্লাস, দ্বিতীয় অংশ মাইনাস, পজিটিভ যদি নেগেটিভের কাছে, আর এই যে নেগেটিভ যদি কার কাছে, পজিটিভের কাছে, শেষ। এগুলো তোমরা পারবে না, এখন তো কোনো কিছু কঠিন না। দেখো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস কখন হয়, নিউট্রাল থেকে 3 প্লাস কখন হয়, যখন সে ছাড়বে, ছাড়লেই তো দারুণ হয়। হ্যাঁ, তাহলে এখানে তখনই তো ক্যাটায়ন তৈরি হয়, ছাড়লেই তো ক্যাটায়ন তৈরি হয়, বা এখানে তোমার যে প্লাস আয়ন যেটা আর কি তৈরি হয়। তো এখানে ছাড়ন বা জারণ, ছাড়ন যেটাকে আমরা বলি কি, জারণ, কি বলি এটাকে আমরা, জারণ বিক্রিয়া। ঠিক আছে, এটা কিন্তু আমরা জারণ বিক্রিয়া। তো এরপরে আসো, এই যে নিউট্রাল থেকে আবার কি, এই যে মাইনাস আয়ন কখন হয়, এ ছিল নিউট্রাল, মাইনাস কখন হবে, ঋণী কখন হয়, যখন কারোর কাছ থেকে আনা বা গ্রহণ করাকে বলা হয় বিজারণ। কি, এটাকে বলা হয় গ্রহণ বা বিজারণ। গ্রহণ মানে আমার এখানে বিজারণ বিক্রিয়া, বুঝতে ভাইয়া। তো এখন জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া দেখাই, জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, আমরা জানি কি, যেহেতু অ্যালুমিনিয়াম জারণ বিক্রিয়া করা যায়, আমরা জানি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কটা থাকে, অ্যালুমিনিয়াম 13 না, প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, 10টা, তৃতীয় কক্ষে 3টা। তো একটা অ্যালুমিনিয়াম কটা থাকবে, 3টা থাকবে, 4টা অ্যালুমিনিয়াম না ভাইয়া, 4টা অ্যালুমিনিয়াম কটা থাকবে, 3 থেকে 12টা ইলেকট্রন থাকবে, সহজ হিসাব। তাহলে অ্যালুমিনিয়ামকে 3টা ইলেকট্রন থাকলে 3 প্লাস তৈরি হয়। হ্যাঁ, তো 4টা অ্যালুমিনিয়ামকে কি হবে, 4 3 প্লাস এরকম তৈরি হবে। তো আমরা এই জিনিসটা না লিখে, আমরা আয়ন না লিখে, এখানে সংখ্যা যা আমরা তা থাক, আমাদের তা জানার দরকার নাই। আমরা আয়ন থাকলে আমরা কি লিখবো, আমরা এই যৌগটা লিখে দেবো Al2O3, কারণ এখানে অ্যালুমিনিয়াম কিন্তু এখানে 3 প্লাস, অ্যালুমিনিয়াম কত গো, এখানে 3 প্লাস। তো এবার আসো পরের বিজারণ বিক্রিয়ায়, অক্সিজেন, আমরা জানি একটা অক্সিজেন কটা গুণ করে ভাইয়া, একটা অক্সিজেন কিন্তু আমার 2টা ইলেকট্রন গ্রহণ করে নাকি, কিন্তু অক্সিজেন তো পরমাণু রূপে পাওয়া যায় না, অণু রূপে পাওয়া যাবে। তো এখানে অক্সিজেন কটা, 3 গুণ 6টা না, তাহলে আমি এখানে 2, এখানে 3 দাও, একটা অক্সিজেন 2টা গ্রহণ করে, 6টা অক্সিজেন 6 গুণ কটা গ্রহণ করবে, তাহলে 12টা গ্রহণ করবে না, 12টা গ্রহণ করলো। ঠিক আছে, তো এখানে কি হবে, একটা অক্সিজেন 2টা গ্রহণ করে O2 মাইনাস তৈরি করবে, তাহলে 6টা অক্সিজেন কি হবে, CO2 মাইনাস। আমরা এই যে না দিই, আমরা আয়ন না দিই, আমরা কি দেবো, ওই যৌগটা দেবো Al2O3, শেষ। এখন তুমি সম্পূর্ণ বিক্রিয়া দাও। হ্যাঁ, দান বিধান যুগপৎ বিক্রিয়া বা সম্পূর্ণ বিক্রিয়া, সম্পূর্ণ বিক্রিয়া বা যুগপৎ বিক্রিয়া। ঠিক আছে, তো যুগপৎ বিক্রিয়া কি হবে দেখো, প্লাস বারো মাইনাস বারো কাটাকাটি, এখানে কি হয়, 4 অ্যালুমিনিয়াম প্লাস 3O2, দেখো বাম পাশ মিলছে, ডান পাশ মিলাও, এই একটা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা অ্যালুমিনিয়াম অক্সাইড, দুইটা এবার যোগ করবা, এবার কিন্তু এই যে 2 দেওয়া না, এই জন্য আমরা এবার যোগ করবো, সুযোগ সন্ধানী নাকি, 2Al2O3। আচ্ছা, আগেরবার যোগ করি না, কিন্তু এবার যোগ করছে, এই যে বিক্রিয়ার সাথে মিলানোর জন্য। পারবা না তোমরা, এটা এক কঠিন কিছুই না। তো এই ছিল আমাদের এই যে যে তোমার কিভাবে তুমি জারণ বিজারণ অর্ধবিক্রিয়া দেখাবা, সেটা হলো, তুমি যদি এইটুকু করতে পারো তাও তোমার মার্কস দেবে, এবং এইটুকু হলো এইখানে মূল বিষয়। আর তুমি লিখবা জারণ বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে, এগুলো শুরুতে লিখে নেবা। বিজারণ বিক্রিয়া কি, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে বিজারণ বিক্রিয়া। জারক কি, বিজারক কি, জারক হলো যে জারণ বিক্রিয়া, জারক হলো যে বিজারণ বিক্রিয়া ঘটাইবে। ঠিক আছে, যে বিজারণ বিক্রিয়া ঘটাবে সে হলো জারক, আর যে জারণ বিক্রিয়া ঘটাবে সে কিন্তু আমার বিজারক। ঠিক আছে, তো এবার আমি এখান থেকে জারণ চিনলাম, বিজারণ বিক্রিয়া চিনলাম। তো এই যে জারণ বিক্রিয়া কি করাইছে ভাইয়া, অ্যালুমিনিয়াম, তাহলে আমরা এখানে জারণ বিক্রিয়া করাবে সে কি, বিজারক, তাহলে বিজারক কে ভাইয়া, বিজারক কিন্তু আমার অ্যালুমিনিয়াম। তো জারক কে ভাইয়া, দেখি তোমরা এটা করতে পারো কিনা। তো জারক কে, যে বিজারণ বিক্রিয়া করাবে, কে করাইছে, অক্সিজেন, তাহলে আমার অক্সিজেনটা এখানে কিন্তু জারক, বুঝতে পারছো। তো এই ছিল আমাদের জারণ বিজারণ সংক্রান্ত যে তোমার 4টে বিক্রিয়া। এরপর হলো অধঃক্ষেপণ এবং প্রশমন, এগুলোর মধ্যে জারণ বিজারণ ঘটে না, এই জন্যই কি বলতে, এদেরকে বলা হয়েছে নন রেডক্স। ঠিক আছে, এগুলো আর লাগবে না। এখন তোমাদের বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু বিক্রিয়া জানা লাগবে, বুঝছো, এবং সেই বিক্রিয়াগুলো অনেক সময় ব্যাখ্যাও লাগবে। তো প্রশমন বিক্রিয়া, তো আমি তো অ্যাসিড ক্ষয় বিক্রিয়া দেখাইলাম, অধঃক্ষেপণ বিক্রিয়া দেখাই নাই। এই সিলভারের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড একটা বিক্রিয়া আছে, তোমরা ওই বিক্রিয়াটা দেখে নিও বই থেকে। তো বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু বিক্রিয়া দেখি। আমি এখানে সব লাগবে না, জাস্ট 2 দেবো, বেশি না। বাস্তব ক্ষেত্রে সংঘটিত ঘটিত বিক্রিয়া, এখানে 2টা জানতে হবে, 2টা বিক্রিয়া জানতে হবে। এটা হলো কি, আদ্র বিশ্লেষণ, কি আদ্র বিশ্লেষণ, বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ, মানে পানি ভাঙ্গন, সোজা কথা, পানি বিশ্লেষণ। বিশ্লেষণ মানে কি, ভাঙ্গন, আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ। আর 2 নম্বর হলো কি, পানি যোজন, পানি যোজন মানে পানিটা যুক্ত থাকবে আর কি,
5 যোজন বিক্রিয়া। তো আমি এই দুইটা বিক্রিয়া দিই, তোমরা দেখে একটু মনে রাখার চেষ্টা করো। তো এখানে বিক্রিয়া মুখস্থ করার কিছু নাই। এখানে দেখো তোমার দিলাম আমি অ্যালুমিনিয়াম, ধরো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস এখানে আমি তোমার দিলাম পানি H2O। তাহলে এখানে আমরা যদি বিক্রিয়া করি, খেয়াল করো, বিক্রিয়া যদি করি প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ মাইনাস, এখানে পানি যদি আমরা ভাঙি, পানি যদি প্রথম অংশ প্লাস হলে H প্লাস আয়ন আর দ্বিতীয় অংশ OH মাইনাস হলে আমার ঋণাত্মক আয়ন। তো এই যে অ্যালুমিনিয়াম এই প্লাস নেবে এই মাইনাস রে, আর এই প্লাস নেবে এই মাইনাস দিয়ে, তাহলে কি হবে ভাইয়া, অ্যালুমিনিয়াম OH Al OH নাকি। এখন এই যে যোজনী সমতা করতে হবে, আমরা যোজনী সমতা করি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 আর যোজনী কত, আর যোজনী কিন্তু আমার 3, কারণ প্রথম কক্ষে 2 দ্বিতীয় কক্ষে 8টা 10টা তৃতীয় কক্ষে থাকে 3টে, 3টা সাইডে দিবে যোজনী 3 পাবে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড কি যৌগমূলক, আর সংখ্যা ছিল OH মাইনাস, তার মানে এক যদি এক দেওয়া লাগবে না। তো এবার আসো এই হাইড্রোজেনে বের করলে নিয়ে, তাহলে HCl তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 আর কিন্তু যোজনী বিধি 1, কারণ ওই একটা শেয়ার করবে সমাজীব বন্ধনে। আর কোলন কি করে, সর্বশেষ কক্ষে 17, পারমাণবিক সংখ্যা 17, সর্বশেষ কক্ষে 6 করা, প্রথমে 2টা 8টা 10টা তৃতীয় কক্ষে 7টা, একটা আনবে, এই জন্য যোজনী 1 1 1 সমান সমান আর লাগবে না। তো এটা আমরা সমতা করে নেই, দেখো সমতাটা ভালো করে শিখে নাও। তো অক্সিজেন হাইড্রোজেন আমরা পরে করবো, আগে দেখি অ্যালুমিনিয়াম কয়টা, অ্যালুমিনিয়াম একটা, অ্যালুমিনিয়াম একটা, সমস্যা নাই। এন্ড ক্লোরিন আছে না, ক্লোরিন 3টে, এখানে 3 দাও। তাহলে এখন আমরা হাইড্রোজেন অক্সিজেন করি, ঠিক আছে, অ্যালুমিনিয়াম তো শেষ, ক্লোরিন শেষ, এখন হাইড্রোজেন অক্সিজেন সমতা করি। তো এখানে আমরা দেখি কে বিজোড়, হাইড্রোজেন কিন্তু এখানে জোড় আছে, এই হাইড্রোজেন এখানে কিন্তু এখানে জোড় আছে, 3 হাইড্রোজেন 6টা, তাহলে আমরা জানি এই 2 এর কত গুণ করলে 6 হয়, 3 গুণ করলে। এখন অক্সিজেন 3টা, এই যে অক্সিজেন, আমার সমতা কিন্তু শেষ, খালি একটা 3 আনলেই হয়েছে, আর এদিকে একটা 3। তো পানির জন্য বিক্রিয়া কি, তো যেহেতু এখানে পানিটা ভাঙছে, কি করছে, এটাকে পানিটাকে যেহেতু ভাঙছে, এটাকে বলা হয় বিশ্লেষণ। ভাঙা মানে কি, বিশ্লেষণ। তাই তোমরা মনে রাখবা কিভাবে, যেহেতু পানি ভাঙ্গিয়া হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন আয়নটা আলাদা হয়ে গেছে, দেখছো, হ্যাঁ, হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন আলাদা হয়ে গেছে, এই জন্য এই বিক্রিয়ার নাম হলো আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ। এখানে অ্যালুমিনিয়াম না থাকে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, তুমি দেখো পানিটা ভাঙছে কিনা, যদি পানি ভাঙে তাহলে পানি বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ। আর যদি পানি যোজন কিভাবে, এটা ধরো এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলে, এবার এটা দেবে 6 মোল পানি দিলে, এবার আর বিক্রিয়া করবে না ওর সাথে, কি করবে, পানিটা জাস্ট ওর সাথে যুক্ত হয়ে থাকবে, MgCl2 ইনটু 5 অণু পানি H2O। এই যে পানিটা যে গুণ আকারে যে যুক্ত হয়ে থাকলো, হ্যাঁ, এই যুক্ত হয় মানে যোজন, যুক্ত হয় মানে কি, যোজন। তাহলে এবার তোমরা মনে রাখতে পারবে না যে যখন নির্দিষ্ট সংখ্যক পানি কোন একটা যৌগের সাথে যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় পানি যোজন। তাহলে এরকম আমি আর একটা বিক্রিয়া দিই, কপার সালফেট প্লাস এখানে 5 অণু পানি, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, 3SO4 কপার সালফেট ইনটু 5 অণু পানি। এরকম কয়েকটা বিক্রিয়া আছে, তাহলে তোমরা তো তার বিক্রিয়া আছে না দরকার, এই তো 5 অণু পানি ওর সাথে যুক্ত আছে, এই জন্য এটা পানি যোজন বিক্রিয়া। আর যদি ভাঙ্গে বা বিশ্লেষণ করে তখন হবে আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র মানে বোঝায় পানি বা ভেজা, হ্যাঁ, তো তখন সেটা আর্দ্র বিশ্লেষণ। তো এই ছিল আমাদের এইখানে টপিক 1 এবং টপিক 2 এ, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ঘ নাম্বার প্রশ্ন পাবা, ঠিক আছে, এই জন্য ভালোভাবে মনোযোগ দিয়ে শিখো। লাস্ট হাতিলা নীতি, এটা ইন্টারমিডিয়েটও তোমাদের কাজে লাগবে। লাস্ট হাতেলিয়ারের নীতি, লাস্ট হাতেলিয়ার নীতি কি, দেখো সেটা আমি সংক্ষেপে বুঝাই দিই। দেখো উৎপাদ, সরি আগে বিক্রিয়ক তারপর উৎপাদ, হ্যাঁ, বিক্রিয়ক থেকে কি আসবে, উৎপাদ আসবে, উৎপাদ। তো ধরো এই একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, কি আছে, সাম্যাবস্থা আছে, অর্থাৎ যে পরিমাণ বিক্রিয়ক বামে আছে সেই পরিমাণ উৎপাদ আমার ডানেও আছে। এই সাম্যাবস্থা থাকাকালীন, কোন বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন এই বিক্রিয়ার কিছু নিয়ামক আছে, নিয়ামক গুলা কি কি, বিক্রিয়া নিয়ামক হলো তাপ, তাপ, ঘনমাত্রা, ঘনমাত্রা, ঠিক আছে, এই তিনটা। তবে বিক্রিয়ার হারও অনেক জায়গায় দিছে, তো হার না, বিক্রিয়ার হার তো না, সরি, এটাকে কি বলা হয়, যে প্রভাবক, প্রভাবক, ঠিক আছে, প্রভাবকের কাজ হলো কি, বিক্রিয়াটা দ্রুত ঘটানো, বিক্রিয়াটা যাতে দ্রুত ঘটায়, এই হলো প্রভাব, এছাড়া কোনো প্রভাব নাই। তো আমরা এই তিনটা শিখবো, তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব। তাহলে কোন বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালীন বিক্রিয়ার নিয়ামক অর্থাৎ তাপ, চাপ, ঘনমাত্রার কোনো একটা পরিবর্তন করা হলে, কোনো একটা বাম পাশ অথবা ডান পাশ থেকে পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হবে যার দরুন এই তাপ, চাপ এবং ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ তুমি এই পাশে তাপ প্রয়োগ করছো, এই পাশে কি ঘটবে বা কি হইতে পারে, তুমি এই পাশে তাপ দিছো, এই পাশে কি হইবে, ঠিক আছে, তুমি এই পাশে মনে করো বিক্রিয়া ঢালছো, এই পাশে কি হইবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই আমাদের কি লাসাদের নীতির মাধ্যমে আমরা সেগুলো জানতে পারবো। আর এগুলো শিল্প উৎপাদনের ক্ষেত্রে খুবই জরুরি জানা, বুঝছো। আমরা একটু দেখি এখানে। তো প্রথমত আমার তাপের প্রভাব, 1 নাম্বার আমরা শিখবো প্রথমে কি, তাপের প্রভাব, তাপের প্রভাব। তো আমি আগেই তোমাদের বলছিলাম যে ডেল এইচ দিয়ে এটা তাপটা নিতে হবে। তো তাপের প্রভাবের ক্ষেত্রে আমার ডেল এইচ সমান সমান নেগেটিভ
হলে কি হয় যেন তাপ উৎপাদী নাকি, তাপ উৎপাদী এইভাবে চিনতে পারবো। অথবা সেটাকে উৎপাদের সাথে প্লাস দিয়ে রাখা আছে, বিক্রিয়কের সাথে মাইনাস দিয়ে, বিক্রিয়কের সাথে বিক্রিয়কের থেকে মাইনাস দেওয়া নাকি, থেকে মাইনাস দেওয়া দেয়া, অথবা উৎপাদের সাথে প্লাস দেয়া, উৎপাদের সাথে প্লাস দেওয়া দেয়া আছে আর কি, ঠিক আছে, প্লাস দেয়া এরকম থাকলে আমরা বলবো সেটা কি তাপ উৎপাদী। হ্যাঁ, ডেল এস মাইনাস হলে, হ্যাঁ ডেল এস মাইনাস হলে, অথবা বিক্রিয়কের থেকে মাইনাস দেওয়া থাকলে, অথবা উৎপাদের সাথে প্লাস দেওয়া থাকলে কি হইবে তাপ উৎপাদী, কি হইবে তাপ উৎপাদী, মানে তাপ উৎপন্ন হইবে আর কি, ঠিক আছে। আবার এবার তাপ উৎপাদী তাপ হারির ক্ষেত্রে কি হবে তাহলে, ডেল এস সমান সমান যদি মাইনাস থাকে কি থাকে প্লাস থাকে, এবার প্লাস হলে, অথবা বিক্রিয়কের থেকে মাইনাস প্লাস দেওয়া থাকলে, অথবা উৎপাদের সাথে মাইনাস দেওয়া থাকলে, ঠিক আছে, তাহলে তখন কি হইবে, তখন সেটা হবে কিন্তু তাপ হারি, তাপ হারি। তো আমরা একটা মনে রাখবো, একটা পারলে আমরা অন্যরা তার ঘুরাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো ধরো এই দুইটা বিক্রিয়া সাম্যাবস্থা আছে এবং বিক্রিয়াটা তাপ উৎপাদী, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়ালে যেহেতু তাপ এমনিতে উৎপন্ন হইবে, তাপ বাড়ালে কি হবে উল্টা রিয়াকশন হইবে, অর্থাৎ উৎপাদ তো বাড়বেই না, বরং উৎপাদ গুলো বামের দিকে আসবে, এটাকে বলা হয় কি বাম, এটাকে বলা হয় ডান, এটা হলো বাম, এটা হলো কি ডান। তাহলে সাম্যাবস্থা কই আসবে, সাম্যাবস্থা তো এই যে এইটুকু, সাম্যাবস্থা বামে আসবে, অর্থাৎ এদিক থেকে এদিকে আসবে এবং কি উৎপাদ কমে যাবে। আমি সেটা লিখে দেই, তাপ উৎপাদী, হ্যাঁ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বাড়ালে সাম্যাবস্থা ডানে যাবে অর্থাৎ উৎপাদ বাড়বে, সরি তাপ বাড়ালে সাম্যাবস্থা বামে আসবে, তাপ বাড়ালে সাম্যাবস্থা হয়ে আসবে বামে আসবে, অর্থাৎ উৎপাদ কমবে, বামে আসবে, রিয়াকশন উল্টা রিয়াকশন, হ্যাঁ অর্থাৎ উৎপাদ কমবে, উৎপাদ কমবে, বুঝতে ভাইয়া, উল্টা রিয়াকশন, ঠিক আছে। তাপ বাড়াইলে এইটা, আর তাপ কমাইলে, তাপ কমাইলে তাহলে কি হইবে, তাপ কমাইলে কি হইবে দেখো, তাপ কমালে উল্টা রিয়াকশন, তাহলে তাপ কমালে সাম্যাবস্থা ডানে যাবে এবার, হ্যাঁ ডানে যাবে, ডানে যাবে অর্থাৎ উৎপাদ বাড়বে, বুঝতো। তাহলে এলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে উল্টো হবে, ঠিক আছে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু ডেল নেগেটিভ, আর তাপ হারি বিক্রিয়া ডেল পজিটিভ, তো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে দেখো, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমার এখানে এই যে এটা উল্টো হইবে, ঠিক আছে, তাপ উৎপাদী উল্টো হবে, তাপ উৎপাদী উল্টো হবে, আমি লিখলাম না, ঠিক আছে, কারণ তোমরা তখন ভুলে যাবা, এই জন্য আমি একটা দিলাম, এই একটা মুখস্থ করো, তাহলে তোমরা এটা কি করবা, তাপ হারিলে ওটা জাস্ট উল্টাই লিখবা, তাহলে এই ক্ষেত্রে তাপ উৎপাদী উল্টো হবে, তাপ উৎপাদীর উল্টো হবে শেষ। মানে এই যে তাপ বাড়ালে সাম্যাবস্থা বা বামে বসে না, এখানে সাম্যাবস্থা ডানে যাবে, অর্থাৎ উৎপাদ এখানে বলতে কমবে, উৎপাদ বাড়বে, এই তো জাস্ট ঘুরাই দেবা। আর এখানে তাপ কমাইলে সাম্যাবস্থা ডানে যাবে বামে, আর উৎপাদ বাড়ার জায়গায় কি কমবে, শেষ। এবার আসো আমাদের 2 নাম্বার যেটা, সেটা হলো এগুলো তাপের প্রভাব গেল, এগুলো তাপের প্রভাব, তাপের প্রভাব, তাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের জিনিস এটা বিষয় জানতে হবে, বিশেষ বিষয় সেটা হলো কি ডেলেন, ডেলেনটা কি, হ্যাঁ ডেলেন সমান সমান উৎপাদের বিক্রিয়কের মোট মোল সংখ্যা মাইনাস উৎপাদের মোট মোল, বিক্রিয়কের মোট মোল মাইনাস হবে উৎপাদের মোট মোল, উৎপাদের মোট মোল, বুঝতে ভাইয়া। তাহলে কি ডেলেন এর সূত্র কি, ডেলেন হলো বিক্রিয়কের মোট মোল মাইনাস উৎপাদের মোট মোল। তো এইভাবে আমরা ডেলেন বের করার পরে তারপর আমরা কি লিখবো, ডেলেন ইকুয়াল টু, এখন দেখো ডেলেন এর মান, তো এখানে কটা শর্ত আছে, ডেলেন গ্রেটার দেন 0 হলে, ডেলেন গ্রেটার দেন 0 হলে কি তাপ বাড়ালে
চাপ বাড়ালে সাম্যাবস্থা ডানে যাবে, সাম্যাবস্থা ডানে যাবে যাবে অর্থাৎ উৎপাদ কি বাড়বে। আবার ডেল এন স্মল জিরো হলে চাপ বাড়লে, চাপ কমালে লিখবো না, চাপ বাড়ালে এই অবস্থা হচ্ছে, চাপ কমালে উল্টোটা হবে, অবস্থা বামে আসবে, বামে যাবে অর্থাৎ উৎপাদ কমবে। ঠিক আছে, উল্টা বুঝছো? এলে ডেল এন জিরো হইলে এই ঘটনা, তাহলে ডেল এন জিরো থেকে বড় হইলে, আর ডেল এন যদি স্মল জিরো হয় তাহলে বিপরীত ঘটনা হবে। ঠিক আছে, বুঝতে না বুঝতে নাই, তাহলে প্রথমটির বিপরীত হবে। তাহলে এটা আমি লিখলাম না, নাহলে তোমরা আবার গোলাই দেবা। তাহলে এটা কি হবে? প্রথমটির বিপরীত, প্রথমটির বিপরীত হবে, বিপরীত। প্রথম বলতে মানে এই যে এটা মানে একের বিপরীত হবে। এখানে আমি এক দিচ্ছি না, তো এটাকে আমি কি দেবো, ওয়ানে দিলাম। হ্যাঁ, ওয়ান, এটা টু, তাহলে ওয়ান এর বিপরীত হবে। ঠিক আছে, ওয়ান এর বিপরীত হবে, তাহলে এটা বিপরীত আমরা লিখতে পারবো না। চাপ বাড়াইলে সাম্যাবস্থা বামে যাবে অর্থাৎ উৎপাদ কমবে, চাপ কমালে সাম্যাবস্থা ডানে যাবে অর্থাৎ উৎপাদ বাড়বে। ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, কারণ এইখান থেকে যা আসুক তোমাদের এই কিন্তু লিখতে হবে। তো এবার আসো ডেল এন 3 নাম্বার। ডেল এন যদি জিরো হয়, ডেল এন সমান জিরো হলে কি হবে? সাম্যাবস্থার উপর তাপের কোনো প্রভাব নেই, সাম্যাবস্থার উপর তাপের কোনো প্রভাব নেই, কোনো প্রভাব নেই। আচ্ছা, আমি আগে এই দুটো বিষয় বুঝে নিই, তারপর ঘনমাত্রার কথা বলবো আমি। ঠিক আছে, তো ঘনমাত্রার কথা আমি বলে দিলেও হয়, আচ্ছা সেটা পরে বলি। তো দেখো আমি এখানে উদাহরণস্বরূপ তোমাদের একটা বিক্রিয়া দেখাই। এখানে তোমার মনে করো বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া কিন্তু সবসময় তাপ উৎপাদে, জানো প্রশমন বিক্রিয়া কাকে বলে? হ্যাঁ, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি হইতে পারে? প্লাস মাইনাস, প্লাস মাইনাস। তো এখানে প্লাস নেবে, এই মাইনাস নেই, আর এই প্লাস নেবে, মাইনাস নেই। সোডিয়াম সালফেট Na SO4, সালফেটের যোজনী কত? 2, এই দুই ভাবে সোডিয়াম ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট না দিলে চলতো, এখানে একটা মূল তো ব্র্যাকেট লাগবে না। Na2SO4 প্লাস, এবার কি হবে? এইটার হয়ে গেলে H2O, সোডিয়াম কটা? দুইটা, এই জন্য এখানে একটা 2 দাও। অক্সিজেন দুইটা, অক্সিজেন চারটা, 6টা, অক্সিজেন 4, এখানে একটা 2 দাও, 6টা। হাইড্রোজেন 2 2 4টা, হাইড্রোজেন এই 2, এই হাইড্রোজেন 2 4টা। ঠিক আছে, সব সমান আছে। তো এখন বলবে কি, এই উক্ত বিক্রিয়া তাপের ও ঘনমাত্রা প্রভাব ব্যাখ্যা করো। তারপর বলবো কি, এটি একটি প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়ায় কিন্তু ডেলএসি মান কত ভাইয়া? এটা মনে রাখো, প্রশমন বিক্রিয়া ডেলএসি মান -57 কোন এখানে 34 মানে কত, আমার এই মানটা মনে নাই। হ্যাঁ, -57.34 জুল সম্ভবত। তো যেহেতু মাইনাস ডেলএস, এটা দেবে না কিন্তু, এটা তোমার জানতে হবে। হ্যাঁ, তো ডেলএস এর মান কিন্তু এখানে মাইনাস যেহেতু, সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে কি তাপোৎপাদী বিক্রিয়া, তাপ বাড়ালে সাম্যাবস্থা ডানে যাবে অর্থাৎ উৎপাদ কমবে, এবং তাপ কমালে সাম্যাবস্থা ডানে যাবে অর্থাৎ উৎপাদ বাড়বে। বুঝছো? এলে তাপোৎপাদী বিক্রিয়া, তখন আমরা এই ঘটনাটা বলবো, তখন এটা লেখার দরকার নাই এটা। তারপর তাপের প্রভাব কি বলবা? এখানে ডেল এন বের করবা। কি বের করবা? ডেল এন তোমার সমান এখানে কত, পিছনে কত 1 যোগ, এখানে কত, পিছনে 2, এলো উৎপাদ বিক্রিয়কটা যোগ করলাম, মাইনাস উৎপাদনটা আবার যোগ করো, এখানে কিছু নেই কত 1 আছে, তাপ হলো প্লাস, এখানে কত আছে? এখানে 2 আছে। ঠিক আছে, বুঝছো? তাহলে এখানে কত, 3 মানে 3 মানে কত? 0, এখানে কত আসে? 0। তার মানে এই বিক্রিয়ার উপর তাপের কোনো প্রভাব নেই। বুঝতে পারছো? আর এই মূলত যে ডিলেনটা বের করা মূলত গ্যাসের ক্ষেত্রে, এই যে ডিলেনটা মূলত কি ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে। যদি এগুলা গ্যাস হয়, সালফিউরিক অ্যাসিড গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড গ্যাস, তখন কিন্তু এই যে এই জিনিসগুলা তোমার এই যে এরকম বের করতে হবে। ডিলেন 0, তার মানে এই বিক্রিয়া তাপে কোনো প্রভাব নেই। এবার আমরা আরেকটা বিক্রিয়া বলি, ঘনমাত্রা প্রভাব বলে দিই। ঘনমাত্রা তো খুব সহজ, এটা আমি লিখলাম না। এটা হলো কি, তোমার এই মনে করো সাম্যাবস্থা আছে, তুমি যত বিক্রিয়ক ঢাইলে নেবা, এই যে এই পাশে কি হবে? ঘাটতি সৃষ্টি হবে না, এবং এই পাশে কি বেশি থাকবে নাকি? তখন এই পাশে যদি তুমি তুলে নেবা, এই পাশে ঘাটতি হওয়ার কারণে তুমি বেশি পরিমাণ উৎপাদ পাবা। বুঝছো? অর্থাৎ বিক্রিয়ক যদি ঢালো, এই পাশে ঢাললেও কিন্তু আমার এই পাশে চলে আসবে, এই পাশে ঢাললেও কিন্তু এই পাশে আমার চলে আসবে, কারণ এই পাশে যত ঢালবা তত উঁচু হইবে এবং এদিকে আসবে। ব্যাপারটা হলো, দেখো তুমি যদি এখানে যত বেশি নিবা উৎপাদ, কি হইবে? আমার এইখান থেকে এদিকে একটা ধাক্কা খাইবে। বুঝছো? মনে করো দুটো পুকুরে, মনে করো দুটো পুকুর, তো এখানে সমান, এখানে কাঁচা যে আছে না মাঝখানে মধ্যবর্তী যে কাঁচা, সেটা মনে করো নাই। ঠিক আছে, এখন এই পুকুরে যদি পানি ঢালা হয়, সেটা তো এই পুকুরে আসবে স্বাভাবিকভাবে, এই পুকুরে পানি বাড়বে, তার মানে উৎপাদ বাড়বে। আবার তুমি যদি মনে করো এই পুকুর থেকে পানি সেচতে থাকো বারবার, তাহলে পানির পরিমাণ বেশি তুলতে পারবে এই পুকুর থেকে।
এই যে পুকুরটা তো তোলবাই, সাথে এদিকে পানি এদিকে টান খাইবে, তার কারণে তুমি বেশি পরিমাণ উৎপাদ পাবা। অর্থাৎ আমি এটাই বুঝাইতেছি যে বিক্রিয়ক ঢাললে, সাম্যাবস্থায় বিক্রিয়ক ঢাললে অথবা উৎপাদ ছড়াই নিলে বেশি পরিমাণ উৎপাদ পাওয়া যায়। ঠিক আছে, সাম্যাবস্থা আমি লিখে দিই, ঘনমাত্রার প্রভাবটা লিখে দিই, ঘনমাত্রার প্রভাব। সাম্যাবস্থায় বিক্রিয়ক ঢাললে কি, বিক্রিয়ক ঢাললে অথবা উৎপাদ ছড়িয়ে নিলে, উৎপাদ ছড়িয়ে নিলে, ছড়িয়ে নিলে উৎপাদ বেশি পাওয়া যাবে। উৎপাদ মানে সাম্যাবস্থা ডানে যাবে অর্থাৎ উৎপাদ বাড়বে। হ্যাঁ, সাম্যাবস্থা ডানে যাবে অর্থাৎ উৎপাদ বাড়বে। সাম্যাবস্থা ডানে যাবে, ডানে যাবে অর্থাৎ উৎপাদ বাড়বে, উৎপাদ। বুঝতো? আবার যদি না সরাই তাহলে কি হবে, তাহলে উৎপাদ তো কম পাওয়া যায়, সাম্যাবস্থা বামে দেবে, অর্থাৎ এটা উল্টা, উল্টা 2 নাম্বার কি, এটার উল্টা, না সরালে উল্টোটাও ঠিক। অর্থাৎ তুমি বিক্রিয়ক উৎপাদ ছড়াও নাই, অর্থাৎ বিক্রিয়ক ঢালও নাই, তখন কি হবে, সাম্যাবস্থা বামে আসবে অর্থাৎ উৎপাদ কমে যাবে। বুঝতো? বুঝতো? আবার তুমি যদি বিক্রিয়কও কমাও তাতেও কিন্তু উৎপাদ কমে যাবে, কারণ উৎপাদ গুলো এদিকে এদিকে ধাবিত হইবে, সহজ হিসাব। তো এখন আমাদের এই বিক্রিয়া গেল, এবার আসো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া যেটা দিয়ে পরীক্ষা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, আমি সেটা একটু দেখি। সেই বিক্রিয়াটা কি বলো, আমাদের যে শিল্প ক্ষেত্রে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে না, সেই বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এখানে অ্যামোনিয়া NH3। এখানে সমতার জন্য নাইট্রোজেন হাইড্রোজেন 3টা, হাইড্রোজেন 2 আর 3 লাসের মধ্যে 6, 2 এর লাগে 3 গুণ করলে 6, 3 লাগে 2 গুণ করলে 6, নাইট্রোজেন 2 ঠিক আছে। তো এখন এই বিক্রিয়া বলছে এখানে ডেলএইচ, তো ডেলএইচ দিয়েছে কত, এখানে 180, 180 জুল, কারণ এটা অনেক ঠান্ডা ইতে করা হয়। বুঝতো? 180 জুল। এখন বলে বিক্রিয়া তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব। তো আমরা লিখবো কি, প্রথমে প্রথমে আমরা লিখবো যে উদ্দীপকের বিক্রিয়াটি উদ্দীপকের বিক্রিয়াটি সাম্যাবস্থার উপর তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব লা-শাস্ত্রীয় নীতির আলোকে ব্যাখ্যা করা হলো। তারপর তুমি লাগবো কি, লা-শাস্ত্রীয় নীতিটা লাগবা কি ভাইয়া, লা-শাস্ত্রীয় নীতিটা মুখস্থ করে নিয়ে ভালোভাবে। সেটা কি, কোন বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন বিক্রিয়া নিয়ামক অর্থাৎ তাপ, চাপ, ঘনমাত্রার কোন একটা পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যার দরুন এই তাপ, চাপ ও ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো এবার আসো, তাপ আমরা লিখবো কি, তাপের প্রভাব লিখবো কি ডেল এইচ, কি এখানে যেহেতু আমার পজিটিভ কিন্তু কোনো নেগেটিভ নাই, তার মানে কি, যেহেতু আমরা এখানে লিখবা কি, যেহেতু ডেল এইচ, যেহেতু ডেল এইচ পজিটিভ, কি লিখবা, যেহেতু ডেল এইচ পজিটিভ, হ্যাঁ, সেহেতু বিক্রিয়াটি তাপ হারি, বিক্রিয়াটি কি তাপ হারি। তো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এদের উল্টা হইবে, কিন্তু তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি লিখবা, তাপ বাড়ালে সাম্যাবস্থা কি হবে, এখানে বামের দিকে হবে ডানে, হ্যাঁ ডানে যাবে, এবং অর্থাৎ উৎপাদ কমার দিকে হবে কি বাড়বে। আবার তাপ কমালে সাম্যাবস্থা কই যাবে, ডানে যাবে কি বামে যাবে, অর্থাৎ উৎপাদ বাড়া যাবে কি কমবে। কিন্তু এই দুটো কথা কিন্তু চেঞ্জ করা যাবে না, যে তাপ বাড়ালে তাপ কমালে এই দুটো তো সবসময় থাকবে, ঠিক আছে, কিন্তু চেঞ্জ করতে হবে কি, এই থেকে এইটুকু, এইটুকু চেঞ্জ করতে হবে, এইটুকু উল্টো করতে হবে, ঠিক আছে। এবার আসো আমাদের এই জায়গায় তাপের প্রভাব গেল, তারপর আসো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার একটা তাপের প্রভাব বলতে হবে, তাপের প্রভাব বের করতে লাগে ডেলেন বের করতে হবে। তো ডেলেনটা আমরা বের করে নিই, তো আমরা ডেলেনটা কোন জায়গায় বের করবো, ধরো এখানে বের করি আমরা, হ্যাঁ ঠিক আছে, ডেলেন ইকুয়াল টু, এখানে কত কিছু নেই, কত পিছনে 1 আছে, প্লাস এখানে কত আছে 3 আছে, বিয়োগ দেবো এখানে কত 2 আছে, তাহলে এখানে কত 4 বিয়োগ 2, তার মানে কি 2, যেটা গ্রেটার দ্যান 0। তার মানে লিখবো কি ডেলেন, এই যে তার কোন শর্ত মানছে, যে শর্ত মানছে না, যেহেতু ডেলেন গ্রেটার দ্যান 0 সেহেতু তাপ বাড়ালে সাম্যাবস্থা ডানে যাবে অর্থাৎ উৎপাদ বাড়বে, তাপ কমালে সাম্যাবস্থা বামে যাবে অর্থাৎ উৎপাদ কমবে। তার মানে ভাই এটা লিখে দিতে, হ্যাঁ, আর যদি কম হয় তখন আবার এই সূত্র লিখতে হবে, এটা উল্টা দিতে হবে। তার মানে তোমার কিন্তু এটা কিন্তু মুখস্থ করতে হবে, এইটাই একটা সৃজনশীল প্রশ্নের ঘ উত্তর, সৃজনশীল প্রশ্নের ঘ উত্তর হলো তোমার এইটুকু, বুঝতে পারছো, মুখস্থ করে নিয়ে ভালোভাবে। তো তারপরে গেল এটা আমার তাপের প্রভাব গেল, এখন ঘনমাত্রার প্রভাব কিভাবে বলবো, এটা তো আমরা জানি খুব সহজে, দেখি উৎপাদ ছড়াই নিলে, সাম্যাবস্থা থেকে উৎপাদ ছড়াই নিলে অথবা বিক্রিয়ক ঢাললে, বিক্রিয়ক ঢাললে অথবা উৎপাদ ছড়াই নিলে সাম্যাবস্থা ডানে যাবে অথবা উৎপাদ বাড়বে, বুঝতে পারছো, এবার উৎপাদ বাড়া যায়। যদি বলে প্রভাব, প্রভাব মানে কি, নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু আনতে হইবে, অর্থাৎ এই ঘটনা করলে এইটা হইবে, তার বিপরীত ঘটনা করলে কি হইবে, অর্থাৎ আমি যদি বিক্রিয়ক সরাই নেই অথবা উৎপাদ না সরাই, বিক্রিয়ক কমাই নিলাম সাম্যাবস্থা থেকে অথবা উৎপাদ না সরাই, তাহলে কিন্তু আমার সাম্যাবস্থা বামে আসবে অথবা উৎপাদ কমে যাবে, বুঝতে পারছো। যখন তোমাকে বলবে উৎপাদ বাড়ার জন্য কি করতে হইবে, তখন উৎপাদ কিভাবে করলে বাড়বে তোমার সেই জিনিসটা বলতে হইবে। আর যখন বলবে সেটির উপরে তাপ, তাপ ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, তখন পজিটিভ প্রভাব নেগেটিভ প্রভাব দুটোই বলতে হবে। তাপ উৎপত্তির বেলায়ও তাপ বাড়াইলে পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু আছে, দেখছো, তাপ হারির বেলায়ও কিন্তু পজিটিভ নেগেটিভ এরকম দুটোই থাকবে, বুঝতে পারছো।
আবার তাপের প্রভাব যেহেতু ডেল এন কিন্তু আমার এখানে কি ডেল এন কিন্তু ওই যে গ্রেটার দেন 0 সেখানে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই আছে, তাপ বাড়াইলে কিন্তু এই যে কি হইবে, তাপ কমাইলে কি হইবে, বুঝতে পারছো? প্রত্যেকটা দুটো করে নিয়ম। আবার যদি ডেল এন যদি 0 চাইতে ছোট হয় তখন আবার এই জায়গায় দুটো নিয়ম আসবে, বুঝতে পারছো? আর ডেল এন যদি 0 হয় তাহলে সেখানে সাম্যাবস্থ তাপের কোনো প্রভাব নেই। আশা করি তোমরা এটা বলতে পারছো। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে আরো নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলের জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।